আমরা জানি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর নীতিমালা অনুসরণ করে পুলিশকে একটি গাইডলাইন দেওয়া হচ্ছে। সেই অনুযায়ী পুলিশকে কিভাবে চলবে, কিভাবে জিজ্ঞাসাবাদ করবে, কিভাবে মামলা নেওয়ার ক্ষেত্রে অনেক নির্দেশনা দেওয়া আছে। সেই নির্দেশনাগুলো কি আসলে মানা হয় যথাযথভাবে? আপনারা এখন অনেক দৃশ্যমান চেঞ্জ দেখতে পারবেন। আপনারা মাঠে যখন পুলিশকে দেখছেন, আপনারা দেখবেন যে পুলিশ তার দায়িত্ববোধের জায়গাটা আপনি তার কাজে এবং তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু খুঁজে পাবেন। এই জায়গাগুলোই বেসিক্যালি ওই প্রিন্সিপালস, 5 প্রিন্সিপালস আমরা যেটাকে বলছি যে ইউএন স্ট্যান্ডার্ড, সেটাকে আমরা ফলো করেই কিন্তু এগুলো তাদেরকে ট্রেনিং করিয়েছি এবং এটা একটা চলমান প্রক্রিয়া। ইভেন জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে যেটা বলছেন, অ্যারেস্টিংয়ের ক্ষেত্রে যেটা বলছেন, এই জিনিসগুলো কিন্তু এখন হচ্ছে এবং এটা এই যে জায়গায় ব্যত্যয় হচ্ছে বলে আমাদের কাছে খবর আসছে, সেগুলোও কিন্তু আমরা আবার কোয়ারি করছি যে এই জায়গাটা এরকম ডেভিয়েশনের কথা শোনা যাচ্ছে, এটা কতটুকু কী। আমরা কিন্তু এখন প্রচণ্ড রকম এই ব্যাপারে সচেতন এবং পুলিশ হেডকোয়ার্টার্স থেকেও এই নির্দেশনাগুলো প্রপারলি দেওয়া হচ্ছে এখন। জি, গ্রেফতার তল্লাশির ক্ষেত্রে আমরা জানি যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেশ কিছু নির্দেশনা আছে যে তাকে কাচের ঘরে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে কি আছে কি? হ্যাঁ, এটা আছে। এটা গত পুলিশ কমিশন এটা একটা সুপারিশ রেখেছিল, কিন্তু কাচের ঘর তৈরি করতে তো সময় লাগবে। আসলে কাচের ঘর করা যায়, করা হলে ভালো, যেহেতু মানুষ মনে করে যে পুলিশ রিমান্ডে নিয়ে এসে অনেক ধরনের অত্যাচার করে। ইটস এ পারসেপশন ইনফ্যাক্ট। আর আমাদের সমাজে পুলিশ সম্পর্কে পারসেপশনটা এখনও ওইভাবে পজিটিভ হিসাবে গড়ে ওঠেনি, যে কারণে রিমান্ডে আসলেই মনে করা হয় যে পুলিশ হয়তো অত্যাচার করে। আসলে ব্যাপারটা তা নয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যই একটার সাথে একটা কাউন্টার কোয়েশ্চেন করে করে এই জিনিসগুলো আদায় করে থাকে। তো কাচের ঘর হলে হয়তো এই যেটা বলছি যে জন আস্থার ব্যাপারটা, সেটা হয়তো সামনে তখন আমরা দেখাতে পারবো যে আসলে এই জিনিসগুলো এইভাবে হয় না। আর এটা না থাকলেও চলতে পারে। আমরা মনে করি না যে কাচের ঘরেই সমাধান হচ্ছে আমাদের সিস্টেমটা কীভাবে রান করবে, আমরা কিভাবে আরও বেশি ওই প্রফেশনাল পুলিশ হয়ে কাজ করতে পারি, সেই জায়গাগুলো ইম্পর্ট্যান্ট। মামলার ক্ষেত্রে অনেক সময় বেশ আমরা জাতীয় পর্যায়ে এটি নিয়ে ব্যাপক আলোচনা, যে ভুয়া মামলার কথা বলা হয়, যে এই ভুয়া মামলাগুলো কিভাবে হয়। আর একটি বিষয় যে অজ্ঞাত নামায় আমরা একটি বিষয় দেখি যে একটি মামলায় অসংখ্য মানুষের নাম ঢুকিয়ে দেওয়া হয় বা পরবর্তীতে সেই জিনিসগুলো করে। এই জিনিসগুলো কি একটু বলবেন কি? ভুয়া মামলার জন্য তো আমাদের সোসাইটি, আমি বলবো যে কখনো কখনো ব্যক্তিগত লাভের আশায় এবং তার পার্সোনাল গ্রুজ যেগুলো থাকে সেগুলোকে মিট আপ করার জন্য কিছু নাম ঢুকিয়ে দেন। এটা আমাদের জন্য বিব্রতকর। আমরাও চাই যে আমাদের সমাজটা এমনভাবে গড়ে উঠুক যা প্রকৃত ঘটনা সেটাই যেন পুলিশের সামনে আসে এবং সেটাই যেন আমরা তদন্ত করতে পারি। কিন্তু সেই জায়গায় এই জুলাই বিপ্লবোত্তর যে মামলাগুলো হয়েছে, এখানেও আমরা দেখেছি ব্যক্তিগত রেষারেষি, জমি জমা নিয়ে সমস্যা, পারিবারিক সমস্যা, অথচ জুলাই বিপ্লবের আসামি করে দেওয়া হয়েছে। তো এই জায়গাগুলোতেই কিন্তু আসলে আমি মনে করি যে হত্যা মামলাও দেওয়া হয়েছে। তো এইখানেই পুলিশের চ্যালেঞ্জটা, যে সমাজে আমরা যেভাবে আমাদের সোসাইটিকে তৈরি করব, সেইটার রিফ্লেকশনটাই কিন্তু হবে। তো এই মামলাগুলো আমাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে। তো ভুয়া মামলা তদন্ত করতে যে আমাদের প্রচুর সময় দিতে হয় এবং প্রতিটায় ধরে কাজ করতে হয়। তো ভুয়া মামলা আসলে তো আমরা সেটাকে ইগনোর করতে পারি না এবং তখন আমাদের নিতে হয় এবং নিয়ে অনেকে আবার খুব ট্রমাটাইজ থাকেন যে আমি তো কিছু করিনি কিন্তু মামলার আসামি হয়ে গেছি, ঘরে ঘুমাতে পারেন না, এই সমস্যাগুলো তৈরি হয়। তো সেটার জন্য কিন্তু উনি আবার পুলিশকেই সাসপেক্ট করেন যে আমার ঘরে কখন আসছে বা আমাকে আবার আসামি করে দেয় কিনা, এবং উনি দেখা যায় যে পুলিশের পিছনে আবার যে সময় ব্যয় করার জন্য নিজে না যে অন্যকে দিয়ে বলার চেষ্টা করেন। অথচ আমরা বুঝতে পারি যে মামলাটা সত্য নয় অথবা এই ঘটনাটা ইনি যুক্ত নয়, কিন্তু তারপরেও করা হচ্ছে। কিন্তু যেহেতু এগুলো যাচাই বাছাই করতে সময় লাগে, সুতরাং ততদিনে একটা মানুষের যে দেখা যায় যে আক্ষেপের জায়গাও তৈরি হয়। আবার কখনো কখনো উনি রিলিফড পেলেও উনি রিলিফড হয়ে গেলেন, কিন্তু এটা হয়তো আর সামনে তখন আসে না যে না, আমাকে প্রসিকিউট করা হয়নি। কোনো কোনো ক্ষেত্রে কিছু অজ্ঞাতনামা আসামির সংখ্যা বাড়িয়েও দেওয়া হয়, এটাও সত্য। তবে এইটি এখন কিন্তু আমরা এই ব্যাপারে সচেতন, এসপিরা সচেতন, সার্কেল এসপিরা সচেতন। তারা জিজ্ঞেস করে যে অ্যাকচুয়াল ফ্যাক্টটা কী এবং এই যে অজ্ঞাতনামা কতজন থাকবে, এবং এটার ব্যাপারে কিন্তু সরকার
প্রচণ্ড রকমে এগুলো এখন নজরদারি করেন এবং আমরা এই ব্যাপারে সচেতন হয়েছি, কারণ এখান থেকেও পুলিশের মানে সুযোগ থাকে অন্যায় করার, এবং যে কারণে আমরা সিনিয়র ম্যানেজমেন্ট এগুলোকেও কিন্তু আমলে নিচ্ছি, এবং যাতে এইভাবে ঢালাও আসামি বাড়ানো না হয় এবং মানুষের প্রতি যেন প্যানিক ক্রিয়েট করা না হয়, সেটাও কিন্তু আমাদের এই নতুন পুলিশিংয়ের যে কথা আমরা বলছি সেখানে কিন্তু এগুলো আমরা সামনে নিয়ে এসেছি।